আমাদের আজকের গল্প বধূ বরণ। কলমে অনিকেত সুনন্দা। বলি, এসব কি শুনছি গো বর্দি? সব সত্যি নাকি? ছোট যা অনিতার প্রশ্নের উত্তরে সুমিত্রার মুখ কালো হয়ে এলো। লজ্জায় অপমানে কারো সামনে দাঁড়াতে পারছেন না, কিন্তু ছেলের অপকর্মের দায়ে থেকে চাইলেও পার পেতে পারেন না যে। দফায় দফায় একে একে সবাই প্রশ্ন করে, আর তাকে অনিচ্ছা সত্ত্বেও জবাবদিহি করতেই হয়। গত এক সপ্তাহ ধরে এই প্রশ্নোত্তর পর্ব চলছে আত্মীয় পরিজনের কাছে। অনিতা আবারও জিজ্ঞেস করল, বর্দি, কি হলো? কিছু বলছেন না যে? একবার মুখ খুললেন সুমিত্রা। সবই আমার কপাল বোন, যা শুনেছি তাই। হতভাগার কথা বলতে আমার মাথা কাটা যায়। অনিতা গম্ভীর হয়ে সান্ত্বনা দিয়ে বলল, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। আপনি এ নিয়ে আর ভেবে কি করবেন? খামোখা শরীর খারাপ করবে। আমার মনন হলেই বাঁচি অনিতা। ঠাকুর তবুও প্রাণে মারেন না, বাঁচিয়ে রেখেছেন এই বাড়ির মান সম্মান সব শেষ হতে দেখার জন্য। বলতে বলতে সুমিত্রার দু চোখ বেয়ে জল নেমে আসে। অনিতা সুমিত্রার ছোট যা, বছর 50-এর কাছাকাছি, পাশাপাশি বাড়ি। পাড়ায় কানাঘুষো শুনছে বেশ কিছুদিন ধরেই। তেমন সাহস পাচ্ছিল না এতদিন কথাটা তোলার। আজ সকালে ছাদের উপর সেই অপরিচিতা নববধূকে দেখে তবেই সাহস পেল। এমনিতেই দুবারই দু বারান্দায় দুই জায়গায় কথাবার্তা হয়, কিন্তু এই সব গোপন কথা জোরে জোরে বলা শোভনীয় নয় বলেই আজ দুপুরের ঘুম বাদ দিয়ে সুমিত্রার কাছে এসেছে অনিতা। সাধারণত বাঙালি ঘরে দুজন প্রৌঢ়া একসাথে হলেই কেচ্ছা কীর্তন করে বেড়ায় বলে যারা ভাবেন, তাদের মতের সাথে সুমিত্রা বা অনিতার মিল খুব কম। একে অপরের মনের সুখ দুঃখ ভাগের সঙ্গিনী তারা। কিন্তু গত দুদিন ধরে অনিতার সাথে কথা না হওয়ায় সুমিত্রার মনেও একটাও সন্দেহ দানা বেঁধে উঠেছিল। হয়তোবা অনিতাও অন্যদের মতো এই ঘটনাটা জানতে পেরে সমালোচনায় মুখর হয়েছে। মনের কথাটি বলেই ফেললেন, আমি তো ভেবেছিলাম ভাই, তুমি অন্যদের মতো মুখ ফিরিয়ে নিয়েছ, নয়তো এক সপ্তাহ পার হয়ে এলো, জানতে চাইলে না? অনিতা সস্নেহে বলল, ছি বর্দি, ওরকম ভাবতে নেই। আসলে আমি 3-4 দিন আগেই শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারিনি, তাই এ নিয়ে আপনাকে জিজ্ঞেস করিনি। আজ সকালে ছাদে ওকে দেখতে পেলুম, তাই। আবার চোখ ছাপিয়ে জল এলো সুমিত্রার। মনের কষ্টগুলো যেন অনিতার সামনে বলতে পেলে তিনিও শান্তি পাবেন। এত পড়াশোনা করে ছেলের আমার এমন অধঃপতন। অনেকের তুলনায় শ্রমিক পড়াশোনার ভালো বলেই তার বাবা অবধি তার ইচ্ছে মতো পড়ালেখা করতে দিয়েছেন। ব্যবসায় ঝোঁক নেই বলেই কখনো তাকে কেউ জোর করেনি। সে ছাত্র পড়াতে চায়, তাই পয়সার চাকরি নিল, এতেও আমরা অমত করিনি। কিন্তু সেই শিক্ষিত ছেলে যে কি করে এমন অলক্ষণে কাজ করে বসলো বলেই আঁচলে চোখের জল মুছলেন সুমিত্রা। বিনা মেঘে বজ্রপাতের মতোই শ্রমিক অনিন্দিতাকে বিয়ে করে ঘরে আনলো হঠাৎই। বাড়ির সবচেয়ে ছোট ছেলে, সবচেয়ে বেশি আদরের। আর কত স্বপ্ন দেখেছিলেন সুমিত্রা শ্রমিকের বিয়ে করাবেন ঘটা করে, আর সেই কিনা। সুমিত্রার 2 ছেলে, বড় অনেক ব্যবসায়ী, প্রচুর টাকার মালিক। বাবার টাকা সম্পত্তির সদুপযোগে তা 3 গুণ করেছে এখন। ছোট শ্রমিকের দাদার মতো টাকা পয়সা নিয়ে এত মাথা ব্যথা নেই কোনো কালেই। আপন ভোলা উদাসীন ছেলেটার হঠাৎ কি যে ভীমরতি ধরল, একদম কাউকে না জানিয়ে রেজিস্ট্রি ম্যারেজ, তাও এক বিধবার সাথে। এই নিয়ে সেন বাড়ির শান্তি যেন উড়ে গেছিল।
অনিতা বলল, তা ওর নাম কি? কে জানে, আমার কথা বলতেও ঘৃণা হয় অনিতা। এত বড় সর্বনাশ যে করেছে তার নাম ধাম জেনে কি করব আমি? রাগে দুঃখে কাঁপতে থাকে সুমিত্রার ঠোঁটগুলো। অনিতা অবাক চোখে তাকালেন শ্রমিকের দিকে। শ্রমিক বলল, অনুর মা ছোটবেলাতেই মারা গেছেন, আর বাবা গত হয়েছেন প্রায় 6 মাস। ভাই বোন নেই তাই। আহারে, মুখ দিয়ে অজান্তেই বের হয়ে গেল অনিতার। এরপর অল্প সময় সেখানে থেকেই বাড়ির দিকে রওনা হলেন। মনে মনে অনিন্দিতার চেহারাটা ভেসে উঠছিল বারবার। বয়স 25 কি 26 হবে হয়তো, অথচ এই বয়সেই সব হারালো। মা, বাবা, এমনকি যার সাথে বিয়ে হয়েছিল তাকেও। অভাগী আর কাকে বলে? সুমিত্রার বড় ছেলে অনিকের বউ রত্না, ধনী ঘরের দুলালি। ছেলে হিসেবে অনেক সোনার মানুষ, স্ত্রীকে যথেষ্ট ভালোবাসে, আর সেজন্যই বিয়ের 7 বছর কেটে যাওয়ার পরও সন্তানাদি না হয় এই নিয়ে রত্নার সাথে কোনো মতবিরোধ হয়নি। সুমিত্রাও ঈশ্বরের উপর ভালো মন্দের ভার ছেড়ে দিয়ে বেশ ভালোই ছিলেন। এখনো দেরি হয়নি, কি বা বয়স রত্নার, ভগবান মুখ তুলে চাইবেন এই আশায় দিন গুনেই যাচ্ছিলেন। আর শ্রমিকের বিয়ে করাবেন, তার সন্তান এই বংশের নাম রাখবে, সেই আশা তো ছিলই। মোটের উপর সুখের আবহে জীবন চলছিল সেনবাড়িতে। আজীবন বড় হিসেবে বংশগৌরবকেই যথেষ্ট বজায় রেখেছেন। শুধু এ বাড়িতেই নয়, বাবার বাড়িতেও তার কথাই ছিল শেষ কথা। সামাজিক নিয়ম আচার রীতিনীতির কঠোরভাবে পালন করে এসেছেন। তার এই রক্ষণশীল মনোভাব অনেকেই পছন্দ করলেও আজ অবধি তার মতের বাইরে যায়নি কেউ কখনো। কিন্তু বিধাতা বিরূপ, হঠাৎই বলা নেই কওয়া নেই শ্রমিক হুট করেই এই কাণ্ড করে বসল। সুখের নীড়ে নেমে এলো দুশ্চিন্তার কালো ছায়া। সুমিত্রার গৌরব লহমায় চূর্ণ বিচূর্ণ করে দিল শ্রমিকের এই দায়িত্ব জ্ঞানহীন অপকর্ম। রত্না, ও রত্না, শুনছো? এদিকে আসো তো। সুমিত্রার ডাকে ছুটে এলো রত্না। ডাকছেন মা? হাত মুছতে মুছতে জানে চায় রত্না। বলছি, ওই মেয়েকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছ নাকি? না না, ও এদিকে আসলেও ভেতরে ঢুকতে দিই না, আপনি মানা করেছেন যে তাই। ও, তা কিছু বলে টলে নাকি? না তো, সাহস পায় না হয়তো। তবে সকাল সকাল রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে রোজ। হয়তো কিছু করতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না মা। রত্নার স্নেহার্দ্র কণ্ঠ থেকে শুনে সুমিত্রা কিছুটা বিব্রত বোধ করলেন। রত্না বড় আবেগেই চলে। নিজের ছেলে পুলে নেই বলেই হয়তো মমতার অভাব নেই। বছর 35 হবে রত্নার, সুমিত্রার তুলনায় ছেলে মানুষই। কিন্তু বয়োজ্যেষ্ঠ সুমিত্রা এতদিনের আচার আচরণ তো বিসর্জন দিতে পারবেন না আবেগের বশে। বললেন, সাহস না করলেই ভালো। তা ওর খাওয়া দাওয়া? ওর ঘরে দিয়ে আসে হাবুলের মা, ও ঘরেই খায়। সেই ভালো, এদিকে যেন পা না মারায়, তুমি বলে দিও। তা কথা হয় তোমার সাথে? ওই একটু আধটু। আসলে 1 মাস হতে চলেছে, একা একা এভাবে থাকতে দেখে খারাপ লাগে আমার। বিয়ে যখন হয়েই গেছে তখন। অনিতা অবাক চোখে তাকালেন শ্রমিকের দিকে। শ্রমিক বলল, অনুর মা ছোটবেলাতেই মারা গেছেন, আর বাবা গত হয়েছেন প্রায় 6 মাস। ভাই বোন নেই তাই। আহারে, মুখ দিয়ে অজান্তেই বের হয়ে গেল অনিতার। এরপর অল্প সময় সেখানে থেকেই বাড়ির দিকে রওনা হলেন। মনে মনে অনিন্দিতার চেহারাটা ভেসে উঠছিল বারবার। বয়স 25 কি 26 হবে হয়তো, অথচ এই বয়সেই সব হারালো। মা, বাবা, এমনকি যার সাথে বিয়ে হয়েছিল তাকেও। অভাগী আর কাকে বলে? সুমিত্রার বড় ছেলে অনিকের বউ রত্না, ধনী ঘরের দুলালি।
ছেলে হিসেবে অনেক সোনার মানুষ, স্ত্রীকে যথেষ্ট ভালোবাসে, আর সেজন্যই বিয়ের 7 বছর কেটে যাওয়ার পরও সন্তানাদি না হয় এ নিয়ে রত্নার সাথে কোনো মতবিরোধ হয়নি। সুমিত্র ঈশ্বরের উপর ভালো মন্দের ভার ছেড়ে দিয়ে বেশ ভালোই ছিলেন। এখনো দেরি হয়নি, কি বা বয়স রত্নার, ভগবান মুখ তুলে চাইবেন এই আশায় দিন গুনেই যাচ্ছিলেন। আর শ্রমিকের বিয়ে করাবেন, তার সন্তান এই বংশের নাম রাখবে, সেই আশা তো ছিলই। মোটের উপর সুখের আবহে জীবন চলছিল সেনবাড়িতে। আজীবন বড় হিসেবে বংশগৌরবকেই যথেষ্ট বজায় রেখেছেন। শুধু এ বাড়িতেই নয়, বাবার বাড়িতেও তার কথাই ছিল শেষ কথা। সামাজিক নিয়ম আচার রীতিনীতির কঠোরভাবে পালন করে এসেছেন। তার এই রক্ষণশীল মনোভাব অনেকেই পছন্দ করলেও আজ অবধি তার মতের বাইরে যায়নি কেউ কখনো। কিন্তু বিধাতা বিরূপ, হঠাৎই বলা নেই কওয়া নেই শ্রমিক হুট করেই এই কাণ্ড করে বসল। সুখের নীড়ে নেমে এলো দুশ্চিন্তার কালো ছায়া। সুমিত্রার গৌরব লহমায় চূর্ণ বিচূর্ণ করে দিল শ্রমিকের এই দায়িত্ব জ্ঞানহীন অপকর্ম। রত্না, ও রত্না, শুনছো? এদিকে আসো তো। সুমিত্রার ডাকে ছুটে এলো রত্না। ডাকছেন মা? হাত মুছতে মুছতে জানে চায় রত্না। বলছি, ওই মেয়েকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছ নাকি? না না, ও এদিকে আসলেও ভেতরে ঢুকতে দিই না, আপনি মানা করেছেন যে তাই। ও, তা কিছু বলে টলে নাকি? না তো, সাহস পায় না হয়তো, তবে সকাল সকাল রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে রোজ। হয়তো কিছু করতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না মা। রত্নার স্নেহার্দ্র কণ্ঠ থেকে শুনে সুমিত্রা কিছুটা বিব্রত বোধ করলেন। রত্না বড় আবেগেই চলে, নিজের ছেলে পুলে নেই বলেই হয়তো মমতার অভাব নেই। বছর 35 হবে রত্নার, সুমিত্রার তুলনায় ছেলে মানুষই। কিন্তু বয়োজ্যেষ্ঠ সুমিত্রা এতদিনের আচার আচরণ তো বিসর্জন দিতে পারবেন না আবেগের বশে। বললেন, সাহস না করলেই ভালো। তা ওর খাওয়া দাওয়া? ওর ঘরে দিয়ে আসে হাবুলের মা, ও ঘরেই খায়। সেই ভালো, এদিকে যেন পা না মারায়, তুমি বলে দিও। তা কথা হয় তোমার সাথে? ওই একটু আধটু, আসলে 1 মাস হতে চলেছে। একা একা এভাবে থাকতে দেখে খারাপ লাগে আমার। বিয়ে যখন হয়েই গেছে তখন। রত্নার কথা মাঝপথেই থেমে গেল শাশুড়ির চোখের দিকে তাকিয়ে। বিয়ে? তুমি কি ভাবো কাগজে সই করাকে বিয়ে বলে? এখন তো এটাই নিয়ম। বৈদিক মতে বিয়ে হলেও এখন কাগজে সই সাবুত করতে হয়। মা, আমি বলি কি, অনুকে আপনি মেনে নিয়ে ওদের ক্ষমা করে দিন। চুপ করো, আজকে বলেছ বলেছ, আর বলো না কখনো। সমু যা করেছে তার ক্ষমা নেই, আর ওই মেয়েকে মেনে নেবার তো প্রশ্নই ওঠে না। সুমিত্রার রুক্ষ কণ্ঠস্বরে রত্নার মনের ভেতরটা কেমন যেন করে উঠল। সুমিত্রা বলে চলেছেন, ছোট জাত হতো তাও হয়তো মেনে নিতাম, কিন্তু বিধবা ভাবতেও পারি না। আরেকজনের বউকে বিয়ে করে এনেছে সমু, এর চেয়ে বড় অপরাধ আর নেই। ছি ছি, আরেকজনের বউ নয় মা, আরেকজনের বিধবা ছিল। বিয়ের 6 মাস না যেতেই একটি অ্যাক্সিডেন্টে তার বর মারা যায়। কত বড় দুঃখের ভাবুন। আর এতেও মেয়েটির কি দোষ বলুন? আর সমুর মতো এত বড় মন কয়জনেরই বা থাকে? অকস্মাৎ রত্নার কণ্ঠ আবেগে বন্ধ হয়ে আসে। সুমিত্রা স্তব্ধ হয়ে দেখেন রত্নার দিকে, কিন্তু রত্নার মতো আবেগে বাস্তব ভুলতে পারেন না। তার দুঃখের কথা ভাববো? আমার বংশ মর্যাদা সংস্কার এগুলোর কথা ভাববো না? আর তার দোষ নেই, জেনে শুনে আমার ছেলেকে বশ করেছে। এক স্বামী গত হয়েছে 1 বছর না যেতেই।
ছি ছি, ভাবতেই ঘৃণা হয়। ওই অলোক ফোনে মেয়ের কথা আর মুখেও এনো না, অন্তত আমার সামনে, বলেই তীব্র ঘৃণায় মুখ ঘুরিয়ে বসলেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে রত্না বেরিয়ে যায় ঘর থেকে। এভাবেই প্রায় 2 মাস কেটে গেল, কিন্তু অনিন্দিতাকে মন থেকে গ্রহণ করতে পারল না সেনবাড়ির কেউ। যদিও শান্ত লাবণ্যময়ী অনিন্দিতার প্রতি একটা সহানুভূতির মনোভাব জন্ম নিয়েছে রত্নার মনে। শাশুড়ির অলক্ষ্যে রত্না তার সাথে মাঝে মাঝে গল্প করতে চায়, খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নেয় অনিন্দিতার জীবন কাহিনী। বড় দুঃখী মেয়ে, আজীবন কষ্টই সয়ে আসছে। বিয়ের 6 মাস না যেতেই এক পথ দুর্ঘটনায় তার জীবনের সব উলট পালট হয়ে যায়। বিধবার কলঙ্ক নিয়ে বাবার ঘরে ফিরে আসে। শ্রমিক যে স্কুলে চাকরি করে, সেই স্কুলের প্রাক্তন হেডমাস্টার ছিলেন অনিন্দিতার বাবা। সেই সূত্রেই দুজনের পরিচয়। হয়তো মনে মনে দুজনেরই একে অন্যের প্রতি আবেগের জন্ম হয়েছিল, যদিও সামাজিকতার কথা ভেবেই তা প্রকাশ পায়নি। কিন্তু পিতার মৃত্যুর পর একেবারে ভেঙে পড়া অনিন্দিতাকে একা ছাড়তে পারেনি শ্রমিক। সমাজের পরোয়া না করেই বিয়ে করে ঘরে তুলল অনিন্দিতাকে। রত্নার বড় মায়া হয় অনিন্দিতার দিকে তাকালি, কিন্তু শাশুড়ির অমতে বাড়াবাড়ি করা তার স্বভাব নয়। তাই রত্না তার মতো করে চেষ্টা করে যায় সুমিত্রার মনে অনিন্দিতার জন্য মমতাবোধ জাগিয়ে তুলতে। সেদিন সন্ধ্যায় অনিতা এলো এ বাড়িতে। ঘরে ঢুকেই সুমিত্রার দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন বর্দি? সুমিত্রা আক্ষেপের সুরে বললেন, কেমন আর থাকবো বোন, সবই তো জানো, আর ভালো থাকা হবে না গো। ওসব আর ভেবে কি লাভ বর্দি, যা হবার হয়ে গেছে। এখন বড় হিসেবে তাদের মেনে নেওয়াই কর্তব্য। জ্বলে উঠলেন সুমিত্রা। বেশ বুঝতে পারছিলেন সবাই কেমন যেন ওই মেয়েটার প্রতি সহানুভূতিশীল, অথচ সুমিত্রার এত বড় দুঃখ যেন তার তুলনায় কিছুই নয়। তুমিও বলছো অনিতা, আমাকে এত বড় দুঃখ যে দিল তাকে মেনে নিতে হবে? বড় হয়ে ক্ষমা করে দেওয়ার মতো আনন্দের আর কিছু নেই বর্দি, আপনিই তো শিখিয়েছেন। সুমিত্রা থমকে গেলেন খানিকক্ষণের জন্য। এ তো তার কথাই, অথচ তিনি নিজেই কেন তার কথায় অটল থাকতে পারছেন না। অনিতা রত্নার দিকে তাকিয়ে বললেন, রত্না, ছোট বৌমা কোথায়? রত্না ততমত খেয়ে বলল, তার ঘরে, এ ঘরে খুব একটা আসে না। ও মা, সে কি কথা, এক পরিবারের সবাই একসাথেই থাকবে, সে তার ঘরে আলাদা থাকে বুঝি? এটা তো ভালো নয়। বলেই আর চোখে একবার সুমিত্রার দিকে দেখলেন। রত্না কি উত্তর দেবে ভাবছিল, তখনই সুমিত্রা বলে উঠলেন, আমি মানা করেছি এ ঘরে আসতে। কেন বর্দি? আপনি সারা জীবন বলেছেন মানুষ পরিচয়ের বড়, আর কোনো পরিচয় নেই, আর আপনি? সত্যি, বিভিন্ন শাস্ত্র পাঠে অভ্যস্ত সুমিত্রা সবসময় ন্যায় আর ধর্মের কথাই বলে এসেছেন। সংসারের যে কোনো সমস্যা তার কাছে ঈশ্বরের পরীক্ষা নেওয়া, আর আজ তিনি তা বুঝতে নারাজ। অনিতা রত্নাকে আবার বললেন, যাও রত্না, একসাথেই চা খাবো, ছোট বৌমাকেও ডেকে আনো। কি বলেন বর্দি, ডেকে আনতে পাঠাই? সুমিত্রা অগত্যা বাধ্য হয়ে সম্মতি জানালেন। মুখে কিছু বললেন না, তবে মানাও করলেন না। রত্না বহুদিন পর খুশি খুশি মনে অনিন্দিতাকে ডাকতে গেল। শ্রমিক ঘরেই ছিল, লেখার টেবিলে ব্যস্ত, আর অনিন্দিতা টিভি ভলিউম কমিয়ে কি দেখছিল সেই জানে। রত্নাকে দেখেই ব্যস্ত হয়ে ওঠে দাঁড়ায় অনিন্দিতা। রত্না হাসি মুখে বলে, বসার ঘরে চলো, ও বাড়ির কাকিমা এসেছেন, চা খাবো সবাই মিলে, চলো। অনিন্দিতা যেতে অনিচ্ছা প্রকাশ করল শ্রমিকের একান্ত ইচ্ছেতেই শেষ অবধি যেতে হলো তাকে। ভয়ে ভয়ে বসবার ঘরে গিয়ে এক কোণে দাঁড়ালো সে। ঘরের সোফায় সুমিত্রার অনিতা। সুমিত্রা দেখা মাত্রই ঘুরে বসলেন, কিন্তু অনিতা হাসি মুখে ডেকে বললেন,
এই তো। কোথায় ছিলে গো? এসে অবধি খোঁজ করছি। অনিন্দিতা খুব মৃদু স্বরে বলে, ঘরে ছিলাম। বুঝেছি, কিন্তু সব সময় ঘরে বসে থাকলে হয়? বুড়ো শাশুড়ির কাছেও বসতে হয় বৌমা। মন ভালো লাগবে তারও, তোমারও। অনিন্দিতার বুকটা কেমন করে উঠল। সেও তো তাই চায়, কিন্তু তার জীবনের সেই কালো অধ্যায়টা কখনো তার পিছু ছাড়ে না। আর তাই সুমিত্রার এত ঘৃণা তার প্রতি। সে চুপ করেই থাকলো। হয়তোবা সুমিত্রার কানে তার শব্দটাও বিষের মতোই লাগবে তাই। ততক্ষণে শ্রমিকও এসে গেছে। লজ্জা বনত অনিন্দিতা দুচোখ আবার ঝাপসা হয়ে আসছিল। এ বাড়িতে আসার 2 মাস বাদে ঘরে বসে সে সবার সাথে চা খাচ্ছে। খাওয়ার চেয়ে আনন্দটাই ছিল বেশি। সময় তাকে কম কষ্ট দেয়নি, কিন্তু শ্রমিকের মহত্ব, ভালোবাসা তাকে সমস্ত না পাওয়ার বেদনা দূর করে দিয়েছিল। অথচ সেই ব্যক্তি নিজের মায়ের কাছে অবাঞ্ছিতের মতোই। তবুও শ্রমিকের মনে এ নিয়ে কষ্ট নেই। সবসময় বলে, আমার মা খুব ভালো মনের মানুষ, তিনি আমাদের ক্ষমা করে দেবেন দেখো। অনিন্দিতার একটাই দুঃখ, মা ছেলের দূরত্ব আজ তার কারণেই। একটা অপরাধ বোধে ভুগতে থাকে সে। আজকেও দেখতে পেল সুমিত্রা ছেলের বা তার সাথে কথা বলেননি, শুধু অনিতার কথার সাথে প্রয়োজনে হু হা করছিলেন মাত্র। যাই হোক, এই ঘটনাটায় দেখা গেল এরপর মাঝে মাঝেই অনিন্দিতা এই ঘরে ঢোকে। কখনো বা ঘর ঝাড় দিতে, কখনো বিছানার চাদর বদলে দিতে। যদিও হাবুলের মাই সব কাজ করে, তবুও সুমিত্রার কাজগুলো স্বেচ্ছায় করতে চায় অনিন্দিতা। রত্না অনিন্দিতার মনের ভাব বুঝেই বাধা দেয় না। সুমিত্রা চরম বিরক্ত হলেও মায়ের মন একদিন না একদিন ঠিক গলবে, এই আশায় রত্নাই শাশুড়ির টুকটাক কাজের ভার অনিন্দিতার হাতেই তুলে দেয়। সুমিত্রা বিরক্ত হলেও লক্ষ্য করেন বেশ পরিপাটি কাজ অনিন্দিতার। তাছাড়া বেশ শিক্ষিতা, তাও শুনেছিলেন। এই তো সেদিন সুমিত্রা বাড়ির ট্যাক্সের কাগজটা তুলে রাখতে ভুলে গেছিলেন। মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ঘর ঝাড় দিতে এসে অনিন্দিতা কাগজখানা জপমালা নিয়ে ব্যস্ত সুমিত্রার সামনে রেখে বলেছিল, জরুরি কাগজ মা, এখানে রেখে গেলাম। সুমিত্রার গা রিরি করে ওঠে ওই মেয়েটার মুখে মা ডাক শুনলে, কিন্তু মানা করতে গেলেও কথা বলতে হয়, তাই তাকে সরাসরি মানা করতে গেলেন না। এভাবেই চলছিল স্বাধিকার অর্জনের লড়াই। তবে এখানে অনিন্দিতা একা নয়, তার সাথে আছে রত্নাও, আর পরোক্ষ ছিলেন অনিতা। আরেকজনও এ বাড়িতে ভগবানের দূত হয়ে এসেছিল কয়েকদিন বাদেই। চারিদিকে প্রতি বছরের মতোই দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়েছে। দিন 10 বাদেই ষষ্ঠী, মায়ের পুজোর শুভারম্ভ। সেনবাড়িতেও দুর্গাপুজোয় বছরে একবার সবাই একসাথেই মিলিত হয়। বেশ আনন্দের সাথেই কটা দিনের অপেক্ষা করেন সুমিত্রা। কিন্তু এবছর এক আতঙ্ক গ্রাস করেছে তাকে। সবাই আসবে মানেই 100 মুখের 100 কথা। এ যাবৎ সবাইকে উপদেশ দিয়েই এসেছেন, এবার অন্যদের নানা উপদেশ মাথায় পেতে শুনতে হবে। এই ভেবে ভেবে সারা রাত বিনিদ্র কাটাচ্ছেন। কাউকে যে বলবেন সে উপায়ও নেই। অনিতাও ওই মেয়ের পক্ষে কথা বলে, রত্নাও তাই। তার মনের যন্ত্রণা কেউ বোঝে না। এবছর পুজোর কথা বলতেই অনিককে নিষেধ করে দিলেন। এবার পুজো হবে না। মায়ের পুজোর সমস্ত খরচ মন্দিরে দিয়ায় অনিক। মায়ের মুখের উপরে কখনো কিছু বলে না অনিক, শ্রমিক কেউই। কারণ মা বলে দিয়েছিলেন, মানে সে আর হবার নয়। হয়তো এই কারণেই শ্রমিক না জানিয়েই। যাই হোক, ষষ্ঠীর দিন খুব সকালেই এলো সুমিত্রার বোন অপর্ণা। অন্য শহরই তার বাড়ি, সুতরাং ওই দুর্গাপুজো উপলক্ষে দেখা হয়। এত সব ঘটনা সে কিছুই জানত না, তাই নিমন্ত্রণ না পেলেও প্রতি বছরের মতোই নির্দ্বিধায় চলে এসেছে দিন 7 ছুটি নিয়ে। অপর্ণা
চাকরি করে, 40-42-এর কাছাকাছি বয়স, শিক্ষিতা, আধুনিক আর স্পষ্টবাদী। অন্যদিকে সুমিত্রা রক্ষণশীলতায় বিশ্বাসী। অনেক সময় সুমিত্রার সাথে তার মতেরও মিল হয় না। মন কষাকষি হলেও বোন বলে কথা। বছর না ঘুরতেই আসার জন্য মন উতলা হয়ে ওঠে তার। ফোনেও মাঝে মাঝে কথা হয়, কিন্তু লজ্জায় এই ঘটনার কথা চেপে গেছেন সুমিত্রা। কথায় বলে নদীতে নদীতে দেখা হয়, কিন্তু বিয়ের পর বোনের সাথে বোনের দেখা হয় না। সুমিত্রা ভাবেন দেখা না হলেই ভালো ছিল। যা মুখ অপর্ণার, হয়তো সুমিত্রার ছেলের এই অপকর্মের জন্য সবার সামনেই যাচ্ছে তাই বলে বসবে। কিন্তু এসব যখন পড়েছে, কি আর করা। বিকেলে খাওয়া দাওয়ার পাট চুকে গেলে দু বোন একসাথে কথা বলতে বসলেন। সমস্ত ঘটনা সবিস্তারে বলে সুমিত্রার চোখের জল মুছলেন। স্তব্ধ অপর্ণা সুমিত্রার দিকে তাকিয়ে ভাবেন এই সুমিত্রাই অসবর্ণ বিয়েতে প্রবল আপত্তি জানিয়ে অপর্ণার ভালোবাসাকে পরিণতির দিকে যেতে দেয়নি। বাড়ির বড় মেয়ের কথার মর্যাদা রেখেই সবর্ণে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুখ বছর তিনেকের বেশি স্থায়ী হলো না। সব শুনে কিছুক্ষণ নীরবতার পর অপর্ণা জিজ্ঞেস করল, এত কিছু হয়ে গেল, আমাকে তো বলনি দিদি। কি বলবো, এও কি বলার কথা? আর তুই নিজেই কত সমস্যায় থাকিস, অফিস বাড়ির নানা ঝামেলা, এর উপর এসব বলে আরো দুশ্চিন্তা বাড়াই। আর কি? অপর্ণা তীক্ষ্ণ হাসিতে বলে উঠল, আমার কথা এত ভাবো কবে থেকে দিদি? সুমিত্রা জানেন অপর্ণা এবার যা বলবে তা শ্রুতিমধুর হবে না, তবু উত্তর না দিয়ে পারলেন না। বললেন, আমি ভাবি না তোর কথা, শত হলেও মায়ের পেটের বোন। তা অবশ্য ঠিক বলেছ, মায়ের পেটের বোন বলেই তো তা নতুন বৌমাটিকে ডাকো না, দেখি কেমন মেয়ে যে তোমার অমন শিক্ষিত ছেলে মুগ্ধ হয়ে গেল। কথার সুরে তীব্র বিদ্রুপ বুঝতে পারলেন সুমিত্রা। বললেন, সে দেখে আর কি করবি, নিয়ে যখন এসেছে ফেলতে তো পারিনে, আর অন্যের বিধবা বউকে ঘরে তুলতেও পারিনে। সুমিত্রা অসহায়ের মতো বলে ওঠেন। অপর্ণা নাছর বান্ধা রত্নাকে ডেকে বলল, রত্না, নতুন বউকে আসতে বলো, একটু কথা বলি। ডাকো। অনিন্দিতাকে দেখেই অকারণ মুগ্ধতায় ভরে গেল অপর্ণার অন্তঃকরণ। তার মধ্যে কি যেন একটা ছিল, অতি পরিচিত। সস্নেহে কাছে বসিয়ে বলল, অপর্ণা, পড়াশোনা কতদূর করেছ? বিএ অনার্স করেছি, এরপর আর পড়া হয়ে ওঠেনি। সে কি, কেন? প্রশ্নটা হয়তো ঠিক হলো না তার। অনিন্দিতাকে দেখে বুঝতে পারল অপর্ণা। তাই অবস্থা বুঝেই কথার মোড় ঘুরিয়ে বললেন, এখনো তো পড়তে পারো, আমি সমীরকে বলবো না হয় মাস্টার্সটা করিয়েই নাও, কি ইচ্ছে আছে তাও। অনিন্দিতা শাশুড়ির মুখ দেখেই বুঝতে পারে তার বিরক্তি, তাই এ প্রসঙ্গে কিছু বলে না। সুমিত্রা মনে মনে বিরক্ত হলেন বোনের কথাবার্তা শুনে। এমনিতেই মুখ দেখানো দায়, এর উপর পড়তে বাইরে বেরোলে পাড়ায় সমালোচনার ঝড় বইবে। এদিকে অনিন্দিতার সামনে বোনকে কিছু বলার সাহস হলো না তার। কি থেকে আবার কি বলে বসবে বলা তো যায় না, তাই চুপ থাকাই সঙ্গত। অনিন্দিতার সাথে কিছু কথাবার্তার পরেই অপর্ণা বলে, ভারী মিষ্টি মেয়ে, কি বল দিদি, ঠিক না? সুমিত্রা উত্তর দিলেন না। অনিন্দিতা চুপচাপ চলে যেতেই অপর্ণা বলে উঠল, ওরকম গাল ফুলিয়ে রেখেছ কেন? ওর সাথে কথা বলো না বুঝি? তুই বুঝতে পারছিস না, এত সব কাণ্ডের পরে ওই মেয়ের সাথে কথা বলবো আমি? শ্রমিকের সাথেও কথা বলো না? এবার একটু আমতা আমতা করে বললেন সুমিত্রা, ওই বিশেষ দরকার হলে, পেটের ছেলে, ফেলতে পারি না বলেই তো জ্বালা আমার। ও আচ্ছা, পেটের ছেলে বলে কথা বলো, আর অন্যের মেয়ে বলেই যত দোষ নন্দঘোষ? বলেই হেসে ওঠে অপর্ণা।
সুমিত্রা জানেন এই বোনটাকে, এই সুযোগে কথা শোনাবার একটু সুযোগও হাতছাড়া করার পাত্রী নয়। পুজো বুঝি তাই হলো না দিদি? অপর্ণা জানতে চাইলে বললেন, তুই এসবের পরেও পুজো করবো ভেবেছিস? লোকজন আসবে, নানান কথা বলবে, মুখ দেখাতে পারবো? তোমাকে ওই হতচ্ছাড়া ছেলের কথাই তো বলতো, তাতে কি এমন আসতো যেত? আর বাড়ি তোমার, তোমার বাড়ি এসে কথা শোনাতে পারে এমন সাহস আছে কার? এবার সুমিত্রা বলে ওঠেন, সাহস কার কম? এই তো তুই যেমন শোনাচ্ছিস তেমনই সবাই কথা শোনাতো। তীব্র ঝাঁজের সাথে বলেই ফেললেন কথাটা। অপর্ণা গম্ভীর হয়ে বলল, আমি কবে কথা শোনালাম দিদি? স্পষ্ট কথা বলি তাই এমন ভাবো তুমি। তোমার ভুল ধারণা। এসে ওই মেয়ের কথা শোনা অবধি তা এত উৎসাহ কেন আমি বুঝি না। বাগে পেয়েছে সবাই, শোনাও, কথা শোনাও। আমারও কপাল দোষে শুনে যেতে হবে, কি আর করব? বলতে বলতেই চোখে জল এলো আবার। অপর্ণা বলল, ভুল ভাবছো দিদি, কথা শোনাবার অধিকার আমার নেই, কারোরই নেই। শ্রমিক শিক্ষিত, বুদ্ধিমান, যা করেছে বুঝেই করেছে। আর এ নিয়ে কথা শোনাবার অধিকার আমার যেমন নেই তোমারও নেই। হতভম্ব হয়ে বলেন সুমিত্রা, আমি কথা শোনাবো কাকে? কি বলছিস উল্টোপাল্টা? এই যে আক্ষেপ করে সদা সর্বদা ওই বেচারিকে মনে করিয়ে দিচ্ছ সে বিধবা ছিল, ছেলেকে মনে করিয়ে দিচ্ছ সে অসামাজিক কিছু করে ফেলেছে, যাতে কোনো অপরাধ নেই, সেই কাজের জন্যই শাস্তি দিচ্ছ। সুমিত্রা আবার ভাষা হারালেন। অপর্ণা দেওয়ালে টাঙানো ছবিটার দিকে দেখিয়ে বলল, জীবন ভোর মহামানবদের ছবি ঘরে ঘরে ঝোলানো থাকলেই সমাজ পরিবর্তন হবে না। তারা কি বলে গেছেন তা যদি আমরা পালন না করতে পারি? অপর্ণা বলেই চলেছে, শ্রমিকের মতো মানুষ যদি সবকটা বাঙালির ঘরে জন্মায়, মেয়েগুলোর ভাগ্যটাই বদলে যাবে। আর তুমি ভাবছো লোকে কথা শোনাবে? অদ্ভুত! কত বড় গৌরব তোমার বলো তো দিদি। কজন মায়ের ছেলে এত বড় মন নিয়ে জন্মায়? বিদ্যাসাগরের ছবিতে মালা সবাই পড়ায়, বইয়েও পড়ে, কিন্তু তার দেখানো পথ নিজের জীবনে মেনে চলে কজন? সুমিত্রা দেওয়ালের গায়ে টাঙানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটার দিকে অবাক চোখে তাকালেন। এতদিন তার চোখে পড়ল না কেন ছবিটা? অথচ সেই বহু বছর আগে তার একান্ত আগ্রহেই তার স্বামী নিলামে কিনেছিলেন ওই বহুমূল্য ছবিটা। অপর্ণা বলে উঠল, আমার কথা মনে আছে দিদি? জাতের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে তোমরা সবাই পায়ে পিষে ফেলেছিলে। সুমিত্রা জানতেন এ কথা উঠবেই। বললেন, হ্যাঁ হ্যাঁ, বল বল, এই সুযোগে কথা শোনাতেও ছাড়িস নে, বলেই ফেল। কথা শুনিও কি আমার হারানো দিনগুলো ফিরে পাবো দিদি? বিয়ে দিয়েছিল বড় ঘর দেখে, কিন্তু সুখ সইল আমার? ক্যান্সার তাকে তার বেহিসাবি জীবন থেকে মুক্তি দিল। তখন আমার বয়স কত ছিল দিদি? সুমিত্রা স্তব্ধ হয়ে শুনে যাচ্ছিলেন। অপর্ণা বলেই চলেছে, আমি তো অনিন্দিতার বয়সী ছিলাম, তাই না দিদি? মনে পড়ে? এরপর মৃত স্বামীর চাকরিটা পেতেই তোমরা আমার জীবন নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলে। বৃদ্ধ শাশুড়ির সেবা, দুধের বাচ্চাটার যত্ন, দেবর ননদদের পড়াশোনা, বিয়ে দেওয়া, সব কিছুর ভার আমার মাথায় চাপিয়ে চলে এসেছিলে দিদি। কণ্ঠস্বর ভারী হয়ে উঠল অপর্ণার। একবারও একটি বারের জন্য আমি কি চাই জানতেও চাওনি। সমাজ, আচার, অনুষ্ঠান, রীতিনীতির বাইরেও একটা বস্তু থাকে, মন। অথচ তার কথাটাই ভাবল না কেউ। মরতেও চেয়েছিলাম, তাও ছেলেটার জন্য পারলাম না। এসব কথায় এখনো তোর মুখে মানায় না অপু। তোর ছেলে বড় হচ্ছে, গম্ভীর হয়ে বলে উঠলেন সুমিত্রা। ছেলের মুখ চেয়ে তো বেঁচে আছি দিদি, কিন্তু একবার ভাবো তো অনিন্দিতার কি আছে? কার মুখ দেখে বাঁচবে ও? কে আছে? শ্রমিকের দিকে তাকিয়ে সে যদি বেঁচে থাকতে চায়, কেন তুমি মেনে নিতে পারছো না?
সুমিত্রা অবাক চোখে তাকালেন অপর্ণার দিকে। কখনো তার মনের কথা এভাবে বলেনি সে, আর সুমিত্রা শুনতেও চাননি কোনো দিন। আজ মনে হলো অপর্ণার প্রতি বিরাট অন্যায় করেছেন তিনি। অপর্ণার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গিয়ে হয়তোবা তাকে চরম সর্বনাশের দিকে অজান্তেই ঠেলে দিয়েছিলেন তিনি। এই একই অপরাধ কি আবারও করে চলেছেন? কেমন যেন অপরাধ বোধের গ্লানিতে বুকটা ভারী হয়ে ওঠে তার। বোকার মতোই বলে উঠলেন, তোর সাথে বোধহয় বড় অন্যায় করে ফেলেছি অপু। অপর্ণা হঠাৎই স্বভাব বিরুদ্ধভাবেই সুমিত্রার একটা হাত ধরে অনুনয় সুরে বলে উঠল, পারো না দিদি সেই ভুলের সংশোধন করে নিতে? তাও কি সম্ভব? হতভাগ হয়ে বলেন সুমিত্রা। অনিন্দিতাকে সসম্মানে এ বাড়ির বউ হিসেবে বরণ করে নিলেই আমার সমস্ত অভিমান, সমস্ত দুঃখ, সব না পাওয়ার বেদনা দূর হয়ে যাবে দিদি। মনে করব আমার আমিটাই অনিন্দিতার মধ্যে দিয়ে সুখ খুঁজে পেল। অঝরে কেঁদে ফেলল অপর্ণা। বড় আশা নিয়ে তাকালো দিদির মুখের দিকে। হাতখানা আস্তে আস্তে ছাড়িয়ে উঠে দাঁড়ালেন সুমিত্রা। অপর্ণা অসহায়ের মতোই তাকিয়ে দেখে সুমিত্রা চলে যাওয়ার দিকে। সুমিত্রা দরজা থেকে বেরিয়ে বারান্দা গিয়ে হাঁক পারলেন, বলছি ও অনিতা, শুনছো? অনিতা! ডাকটা এত জোরেই ছিল যে রত্নাও ঘর থেকে বেরিয়ে এলো, অনিন্দিতাও এলো। তবে সে খানিকটা দূর থেকেই দেখছিল। ও বাড়িতে বারান্দায় অনিতার হন্তদন্ত হয়ে এসে বলল, কি হয়েছে দিদি, কিছু বলছিলেন? হ্যাঁ গো, একটু এসো তো এ বাড়িতে, পরামর্শ করব। অবাক হয়ে বলে অনিতা, কিসের গো দিদি? শ্রমিকের বউকে বরণ করা হয়নি যে, দেখতে দেখতে 3 মাস কেটে গেল, একটা ব্যবস্থা করতে হবে যে। এরপর রত্নার দিকে ফিরে বললেন, রত্না, এ বাড়ির ছোট বউয়ের বরণডালা সাজানোর ভার তোমার। অনিন্দিতার দুচোখ সুমিত্রার মধ্যে যেন হারিয়ে যাওয়া মায়ের মূর্তিই দেখতে পেল। মন্ত্রমুগ্ধের মতো সুমিত্রার পা জড়িয়ে ধরে মা ডেকে ওঠাতেই সুমিত্রাও এই প্রথম সস্নেহে বুকে টেনে নিলেন অনিন্দিতাকে। শ্রমিকের বিয়ের ঘটনাটায় আজ সুমিত্রার বুক গর্বে ভরে উঠল। সত্যি তো, কজন মায়ের সন্তানের মন এত বড়, এত উদার হয়। আশেপাশের বাড়ি ঘরে সন্ধেবেলার মঙ্গল শাক বেজে উঠল অজান্তেই। রত্না আর অনিন্দিতাই শুধু নয়, ও বাড়িতেও আবেগপ্লুত হলো অনিতা। আর এ বাড়ির ভেতর ঘরে আনন্দস্রোতে ভিজে যাচ্ছিল অপর্ণার দু চোখ। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।